পটলাকে নিয়ে আবার আমরা এক প্রবলেমে পড়েছি। অবশ্য পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের শিরোমণি কামধেনু। পটলাদের বাড়ির অবস্থা খুবই ভালো। কুলে পাড়ায় সবটাই প্রায় ওদের। পটলা ওদের বংশের একমাত্র শিবরাত্রির সলতে জ্বলা বংশপ্রদীপ। ওর ঠাকুরমার নামেও বিশাল বাজার। ওর বাবা কাকার 2-3টে চালু কারখানা। সেই পটলাই আমাদের ক্লাবের কামধেনু। ওদের দৌলতেই ক্লাবের পাকা বাড়ি, ঘেরা মাঠ, ব্যায়ামাগার। তাই যে গরুর দুধ দয়ে দুধওয়ালা, তাকে গুঁতো যেমন খেতে হয়, আমরাও তেমনই ওই কামধেনু পটলার হম্বিতম্বিও মুখ বুজে সহ্য করতে বাধ্য হই। আর তাই নিয়ে আমরাও নানা সমস্যায় পড়ে নাজেহাল হই। পঞ্চপাণ্ডব ক্লাবের 5টি মাথা, আমি, হোঁতকা, গোবর্ধন, ফটিক, আর সকলের আগে থাকে নৈবেদ্যের গায়ে কদমার মতো ওই পটলচন্দ্র। ক্লাবের জন্য পটলার ভাবনারও অন্ত নেই। পটলা অবশ্য তার জন্য টাকাও খরচ করে 2 হাতে। ফান্ড আসে ওর ঠাকুমার তহবিল থেকে। পটলা এবার বেশ কিছুদিন থেকেই প্ল্যান করেছে ক্লাবের দুর্গাপুজোয় সে এমন একটা চটকদার থিমের রূপায়ণ করবে যে কলকাতায় ইদানিং যেসব প্রতিষ্ঠান পূজা মণ্ডপ, মূর্তি ইত্যাদির জন্য প্রাইজ দেয়, তাদের সব কটা প্রাইজই পটলা এবার লুটে নেবে। আর দুর্গাপুজো নয়, হবে এবার ওই থিম নামক কোনো নতুন আমদানি করা অদৃশ্য দেবতার পুজো। তাই নিয়ে ক্লাবে জরুরি মিটিংও ডাকা হয়েছে। অবশ্য তার আগে পটলা ভোটগুলো নির্বিঘ্নে পাওয়ার জন্য আমাদের 4 মূর্তিকে ওর বাড়িতে ডেকে ভুরিভোজ করিয়েছে। ওর ঠাকুরমাও বললেন, হ্যাঁ রে সমীর, হোঁতকা, ফটিক, গোবর্ধন, তোরা এসেছিস? পটল এবার কি নতুন পুজো করবে বলে জেদ ধরেছে, তোরা ওকে পুজোটা ওর মনোমতো করেই করতে দে। আমরাও জানি ওই অর্থবান ঠাকুরমার একমাত্র নাতির প্রতি বেশ দুর্বলতাই রয়েছে। তার জন্য ওর সিন্ধুকে অঢেল টাকাও রয়েছে। আমরাও পটলার দৌলতে বেশ রসে বসেই আছি। ক্লাবও চলে স্বমহিমায়। ফুটবল টিম, টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণভোজন, নানা কিছু হয়। তাই ঠাকুরমার কথায় বাধ্য হয়ে বললাম, ঠিক আছে ঠাকুরমা, আপনি যখন বলছেন তাই হবে। পটলার থিম পুজোই হবে এবার। তবে এত টাকা খরচ। ঠাকুরমা বললেন, খরচাপাতির জন্য ভাবতে হবে না, আমি সরকার মশাইকে বলে দেব। লাগে করি দেবে গৌরী সেন। যাই হোক, আমাদেরই ক্লাবের নাম ছড়াবে। তাই পটলার মিটিংয়ে 2-4 জন বাধা দিয়ে পুরনো প্রথায় পুজো করার কথা বলেছিল বটে, কিন্তু তাদের নস্যাৎ করে পটলার থিমকে বিপুল ভোটে জয়ী করিয়ে এনেছি। পটলাও খুশি। সেদিন সন্ধে ক্লাবে পটলাই ন্যাপার দোকান থেকে গরম গরম প্রন কাটলেট আর কফি আনিয়ে বলল, তাহলে পুজোর কাজ শুরু করা যাক। তখন অন্য ক্লাব, বিশেষ করে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী 11 বুলেটস, সবে তাদের পুজোর থিম নিয়ে গোপন বৈঠক সেরে কোথায় আদিবাসী শিল্পীদের পাওয়া যায় তার সন্ধানে রয়েছে। তাই আমাদেরও প্রস্তুতি শুরু করতে হবে। হোঁতকা বলল, তাই তার থিম খান কি, তা আমাদের খুইলা বল। পটলা বলল, খুব সিক্রেট কেস। পটলা উত্তেজিত হলে ওর জিভটা আলটাকড়ায় সেট হয়ে যায়। পটলা বলল, তোদের সব জানাবো। মা হবেন মাধুর্যময়ী, একেবারে প্রচলিত ধারায় যেমন হন তেমন রূপে হবে। আমরা নতুন করে গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরব মাতৃমূর্তির মাধ্যমে। পটলা পড়াশোনাতেও ভালো। যখন যা করে তা বাস্তব অবাস্তব যাই হোক, তা নিয়ে ভাবনা চিন্তা করে, অবশ্য তার নিজস্ব রীতিতে। ফটিক গান বাজনা, নাটক এসব নিয়ে থাকে। ও আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। হোঁতকা গেমস সেক্রেটারি,
সে ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ নিয়েই থাকে। গোবরার শরীরটাও প্রকাণ্ড, আর ওদের মধ্যে একটু বেরসি। ওর বাবা ব্যবসা করেন। ফটিক বলল, গ্রামীণ সংস্কৃতির কুটির শিল্প টিল্প নিয়ে কাজ এখন পাবলিক নেয় বেশি। পটলা বলল, কারেক্ট, সেই গ্রামীণ শিল্পীদেরই নিয়ে এসে প্রতিমা গড়াবো, প্যান্ডেলও সাজাবো ওই সব দিয়ে। তার নমুনাও এনেছি। পটলা এবার ঝোলা থেকে বিড়াল বের করার মতো জামার ভিতর থেকে প্লাস্টিকে মোড়া একটা জিনিস বের করে টেবিলে রাখল। অবশ্য তার আগে ঘরের দরজা বন্ধ করে এসেছে। পটলা বলল, যা দেখছিস কাউকে বলবি না, একদম চুপচাপ থাকিস। মোড়ক খুলতে দেখা গেল কয়েকটা চিনির তৈরি মঠ, গণেশ মূর্তি, মন্দিরের চূড়ো। ফুটকড়াই ভাজার সঙ্গে রঙিন চিনির তৈরি ছোট বড় এইসব মঠও দোকানে বিক্রি হয়। মঠগুলো দেখিয়ে পটলা বলল, এই সব ক্ষুদ্র শিল্পই প্রমাণ করার জন্য এবার চিনির বিশেষ ধরনের পাক করে রং দিয়ে মূর্তি তৈরি হবে, আর প্যান্ডেলও সাজানো হবে এই জিনিসের তৈরি নানা পুতুল দিয়ে। জিনিসগুলো বেশ শক্তই, রং টং করলে ভালোই লাগবে। হোৎকা বলল, চিনির পাকের ঠাকুর হইব, তা মন্দ হইব না, বিসর্জন করার লাগবো না, একজন এক খান কইরা বডি খাইয়ালম, চিনি ফেলতেও হইব না, আমাগর ওষুধ খানাই দিবি। পটলা বলল, ওসব পরে ভাবা যাবে, এখন চল, মানকর গিয়ে এসব কারিগরদের আনতে হবে, তাদের সব প্ল্যান বুঝিয়ে দিতে হবে। আমরা কজন ক্লাবের পয়সায় বের হয়েছি মানকরের উদ্দেশ্যে। বর্ধমানে মানকর এককালে বেশ নামি জায়গায় ছিল। আমরা মানকরে এসে ট্রেন থেকে নেমেছি। এদিকটা পুরনো আমলের গ্রাম, বাজারও আছে, আর সেখানে তৈরি হয় বড় ছোট নানা সাইজের কদমা। ওদিকে বড় চালার নিচে কড়াইয়ে পাক হচ্ছে চিনি। তারা সেই পুরো পাকটাকে ছাঁচে ফেলে রং বেরঙের সরেস মঠ, ছোট বড় গণেশ, হাতি, সিংহ অনেক কিছুই তৈরি করছে। অবশ্য সেই কারিগররা বলল, অনেক পুরনো তাদের এই ব্যবসা, এ জিনিসের কদর ছিল সারা দেশে, এখান থেকে চালান যেত সব জায়গায়। কিন্তু এখন যুগ আধুনিক হয়েছে, মানুষ এই কদমা মঠ শিল্পকে আর কদর করে না। এখন এসেছে ভুজিয়া আর নানা ভুজিয়াওয়ালার মিঠাই, প্যাঁড়া, এদের ব্যবসা এখন লাটে উঠেছে। পটলা বলল, এই মৃতপ্রায় কুটির শিল্পকে তার যোগ্য সম্মান দেওয়ার জন্যই আমরা এই পরিকল্পনা নিয়েছি। আপনাদের কয়েকজনকে কলকাতায় নিয়ে যাব, সেখানে আপনাদের এই শিল্পকে আমরা মাতৃমূর্তির দেবী দুর্গা রূপে কলকাতায় তথা সারা দেশের সামনে তুলে ধরব। ফটিক বলল, টিভির সাংবাদিকরা তো এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কে নতুন কি করছে। দেখবেন যা পাবলিসিটি হবে এই শিল্পের, অর্ডার যা আসবে সামলাতে পারবেন না। ওদিকে হোৎকা, গোবরা তখন একটা বড় ঠোঁয়ায় বেশ কিছু কদমা মঠ নিয়ে টেস্ট করতে শুরু করেছে। হোৎকা বলল, তা মন্দ হইব না, পটলা তোর আইডিয়া খান, নতুন হইব মনে হইতেছে। ফটিক বলল, দেখবি এবার প্রাইজ নিয়ে শেষ করতে পারবি না, জিতা রাহো পটলা, যুগ যুগ জিও। কদমা শিল্পীদের নিয়ে আমরা সেই রাতেই ফিরে এলাম। পুজোর এখনও দেরি, তবে আকাশে শরতের রোদ ফিকে হয়ে দেখা দিয়েছে। সন্ধ্যের সময় থেকেই এখানে ওখানে দু একটা ঘুমন্ত শিউলি গাছে ফুলের কুঁড়ি দেখা দিয়েছে। এর মধ্যে টিভির সাংবাদিকরা বের হয়েছেন, রাস্তা জুড়ে বাঁশ পড়েছে, প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। 11 বুলেটস ক্লাবের প্রস্তুতির খবরও আসছে, তবে তাদের থিম সম্বন্ধে এখনও কোনো খবর আসেনি। আমাদের ক্লাবের মাঠেও বাঁশ পড়েছে। টিভি চ্যানেল এর মধ্যে পুজোর গণভোট ফোন বা SMS চালু করেছে। ফটিক, গোবরারাও ইতিমধ্যে 2-3টে টিভির সাংবাদিককে বেশ কায়দা করে কফি কাটলেট খাইয়ে পটলার পুজোর ব্যাপারে বাজার গরম করছে।
তাদের প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। তবে আমাদের আসল কাজ চলছে গোপনে, পটলাদের বাড়ির বাগানে। সেটা এককালে পটলাদের গোডাউন ছিল। সেই গোডাউনের মধ্যে মন মন চিনি এসেছে, আর শিল্পীরাও বড় বড় কড়াইয়ে চিনির পাক করে এর মধ্যে মা দুর্গার অসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ করছেন। মাটির সিংহের আদলেই চিনির পাক দিয়ে পিস পিস করে সিংহ করছেন। ওগুলো শুকিয়ে বেশ শক্তপোক্ত হয়ে গেলেই মূর্তিগুলোকে জুড়ে জুড়ে একেবারে জীবন্ত করে তোলা হবে। বাতাসে চিনি পাকের মিষ্টি গন্ধ উঠল। পটলা, হোতকা এসব কাজের তদবির করছে। তবে আমরাও মাঝে মাঝে ওখানে যাই। প্রসাদ হিসেবে তৈরি মুরগি মোয়া খেয়ে আবার প্যান্ডেলে আসি। প্যান্ডেল তৈরি হলে সেখানে নানা ধরনের চিনির মূর্তি বসবে। এর মধ্যে টিভিতে প্রচার শুরু হয়েছে। পঞ্চপাণ্ডব ক্লাব এবার এক লুপ্তপ্রায় গ্রামীণ শিল্পকে থিম করে যা খেল দেখাবে, তাতে নাকি তামাম কলকাতার লোক হাঁ হয়ে যাবে। এর মধ্যে কোনো কোনো সংস্থার শংসাপত্র এসে গিয়েছে। গোটা কুলেপাড়ার অঞ্চল কেন, কলকাতার অনেক পুজো কমিটি ছুটে এসেছে আমাদের প্যান্ডেলে। তবে তারা আমাদের কারখানায় কি হচ্ছে সেটা জানতে পারেনি। তবু হাওয়াতেই আমাদের নাম ছড়িয়ে পড়ছে। পুজোর দিন এগিয়ে আসছে, প্যান্ডেলের কাজ শেষ হয়েছে। ওদিকে গোডাউনও ভর্তি হয়ে গিয়েছে নানা শিল্পকর্মে। ওরা বেশ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে মাটির বদলে ওই চিনির পাক দিয়ে দারুণ মূর্তি গড়ে তুলেছেন। বিষ্ণুপুরের শিল্পীরা মাটির ফলকে যে শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে ওই টেরাকোটার মন্দির তৈরি করেছিলেন, এই শিল্পীরাও বেশ কয়েকদিন পরিশ্রম করে তেমনই শিল্পী সত্তার পরিচয় দিয়েছেন ঠাকুর তৈরি করে। এই সব ঠাকুরকে, ওই ছবিগুলোকে বাটাম দিয়ে সেট করে সারা প্যান্ডেলে ফিট করে মন্দিরের পরিবেশ রচনা করা হয়েছে। এর মধ্যে টিভির পর্দায় ওই সব শিল্পকলার পরিচয় পেয়েছে কলকাতার মানুষ। সংবাদপত্রে সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাব নাকি মূর্তি শিল্পেও বিপ্লব আনবে। পটলা যেন এবার সব প্রাইজই পেয়ে গিয়েছে এই ভাব এনে বলল, দেখবি এই পঞ্চপাণ্ডব ক্লাব এবার টপ। হোতকা বলল, পটলা, এবার বেশ ভালো একখান ট্যুর করতে হইব। কৈলাস মায়ের দয়ায় ফার্স্ট হইবই, আমাগর হিমালয়ের ট্যুরটা করতেই হইব। আমরা জানি ঠাকুরমার মত হলে এই ট্যুরও হবে, তাই বডি থ্রো করি ঠাকুমার কাছে। ঠাকুরমা এর মধ্যে টিভিতে পটলার নাম এবং তার প্রচার শুনেও খুশি। ঠাকুরমা বললেন, তা যাবি বেড়াতে, সরকারকে বলে দিচ্ছি টাকা নিয়ে যা, অফিস থেকেই তোদের জন্য টিকিট করে দেবে, পুজোর পরই তোরা সকলে বের হয়ে পড়বি। হোতকা এসব বিষয়ে পটু, সেই বলল, তাই ভালো ঠাকুমা, আগে থানে টিকিট কাটতে রাখুন। ঠাকুরমাও বললেন, তাই কর। এবার আরও উৎসাহ নিয়েই পুজোর আয়োজন করছি। পুজোর পরই বের হব আমরা হিমালয়ের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে গোডাউন থেকে ট্রাকবন্দি দেবদেবীর মূর্তিগুলো প্যান্ডেলে এনে দেবী মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। শিল্পীরাও অক্লান্ত পরিশ্রম করে মূর্তিগুলোকে যেন প্রাণবন্ত করে তুলেছেন। দেখে বোঝা যাবে না যে ওসব চিনির পাক করে তৈরি করা হয়েছে। দেবী মূর্তির গায়ের রঙও জোরদার, চোখ মুখও জীবন্ত। সিংহ, অসুর যেন প্রাণময়। অসুরের শরীরের মাসলগুলো বর্ণবৈচিত্র্যে জীবন্ত হয়ে উঠেছে। গণেশজিকে দেখে এর মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ওই শিল্পীদের দিয়ে গণেশ তৈরি করানোর কথা ভাবছে। টিভির পর্দায় মঠের মূর্তি দেখে দর্শকরা বিস্মিত। মণ্ডপের পরিবেশ হয়ে উঠেছে অতীতের বিষ্ণুদেবের মন্দির। সেই ষোড়শ শতাব্দী যেন বাস্তবে ফিরে এসেছে। এবার পটলা আমাদের বলল, শিওর থাক, সব প্রাইজ আমাদেরই। ষষ্ঠীর উদ্বোধনের দিনই জনারণ্য হয়ে গেল। নামল মানুষের ঢল। পুলিশ এবং আমাদের ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সারা কলকাতায় এবার ভেঙে পড়বে পঞ্চপাণ্ডবের প্যান্ডেলে।
কিন্তু পটলা মানেই প্রবলেম, সেটা আমরা বুঝেও বুঝি না, ভুলই করি বারবার। এবারও সেই প্রবলেমই শুরু হলো, আর তা এমন ঘোরালো হয়ে উঠবে আমরা ভাবিনি। সপ্তমীর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আমরা ভাবছি পুজোর দিন না মাটি হয়ে যায়। আমরা প্যান্ডেলে বসে আছি। বৃষ্টি শুরু হলো। বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে এখন কলকাতার দুরবস্থা সবচেয়ে বেশি। এখানে ওখানে জল জমে যায়, ট্রাম বাস বন্ধ হয়ে যায়, এসব জানা কথা। কিন্তু বর্ষার মেঘ এভাবে জমাট বেঁধে আসবে তা ভাবিনি। প্রথম দিকে বৃষ্টি জোর এলেও মনে হয়েছিল একটু পরেই থেমে যাবে। কিন্তু ক্রমশ মেঘ যত জমাট বাঁধতে থাকলো, বৃষ্টির তেজও তত বাড়তে থাকলো। অন্ধকার হয়ে এলো চারদিক। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়, কিন্তু বৃষ্টি জোরে নামতেই ক্রমশ রাস্তাঘাট জনশূন্য হয়ে গেল। গাড়ি কিছু চলছিল, রাস্তাঘাটে জলও ক্রমশ বাড়ছে। আমরা প্যান্ডেলে রয়েছি। বেশ শক্তপোক্ত প্যান্ডেলই করা হয়েছে, ত্রিপলও দেয়া হয়েছে ভালোভাবে। হোৎকা বলল, হেভি রেন হইতেছে রে, একেবারে বর্ষার মতোই। ফটিক বলল, শারদ মেঘ গর্জাতি না বর্ষাতি, শুধু গুড়গুড় করবে, দেখবি বৃষ্টি হবে না। পটলা আমার দিকে তাকিয়ে রইল। তখন প্যান্ডেলে পুরোহিত মশাই পুজোর আয়োজন শুরু করেছেন। যথাবিহিত সপ্তমী পুজো তো করতেই হবে। পুরোহিত, কয়েকজন লোক আর ঢাকিরাই রয়েছেন। ওদিকে বসে আছি আমরা। আমাদের অঞ্চলটা বেশ নিচু। ওদিকের বড় রাস্তার ওপাশের জল এদিকে আসতে শুরু করেছে। বলতে গেলে সারা এলাকার বৃষ্টির জমা জল এদিকে ধেয়ে আসছে। রাস্তা ছাপিয়ে জল আসছে মাঠে এবং তা পুকুরের চেহারা নিচ্ছে। ওদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন। মায়ের পুজো নামেই হচ্ছে মাত্র। ধূপ দ্বীপ জ্বলছে আর তেমনই বৃষ্টির দাপট। মুষলধারায় এক টানা চলছে বৃষ্টি। চারদিক আবছা হয়ে গিয়েছে বৃষ্টিতে। মাঠে তখন বৃষ্টির জল গোড়ালি ছাপিয়ে উপরে উঠতে শুরু করেছে। একদিকে মাঠের জল, তার উপর প্যান্ডেলের মাথা থেকে ত্রিপলের ফুটো ফাটা দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করেছে। আমরাও এবার সচকিত হয়ে উঠছি। ওদিকে ত্রিপলের ফাঁক দিয়ে জল পড়ে চিনির পাকের তৈরি মূর্তি তখন গলতে শুরু করেছে। পটলা চিৎকার করল, এই ডেকোরেটরসের লোকজনদের ডাক, কোথায় তারা? তখন দেখা গেল প্যান্ডেলের নিচের কাঠ ভেজে সপ করছে। এখান ওখান দিয়ে টপ টপ করে জল পড়ছে। এর উপর জলের ঝাপটা, নিচে তখন হাঁটু পর্যন্ত জল। ঘণ্টাখানেক কেটে গিয়েছে, বৃষ্টি থামার নাম নেই। প্যান্ডেল ফাঁকা, লোকজন নেই। নিচে জল থই থই করছে। প্যান্ডেলের শতছিদ্র অবস্থা, আর সেই সঙ্গে গলে পড়ছে এতদিন ধরে গড়ে তোলা চিনির কাজগুলো। হঠাৎ প্রচণ্ড একটা শব্দে তাকিয়ে দেখলাম, দেবী মূর্তির মাথার উপর প্যান্ডেলে প্রচুর জলের চাপ রাখতে না পেরে বাঁশটায় মরমর করে ভেঙে গেল এবং ত্রিপল ছিঁড়ে পড়ল একেবারে চিনির তৈরি দেবী মূর্তির উপর। সঙ্গে সঙ্গে বেশ খানিকটা গলে গিয়ে পুরো কাঠামোটাই কাত হয়ে গেল। সিংহ আর অসুরেরও অবস্থা প্রায় এক। যে কোনো সময় পুরো প্যান্ডেলটাই কাত হয়ে যাবে। আমি চিৎকার করলাম, পটলা, হোৎকা, বেরিয়ে আয়, ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে চলে আয়, না হলে চাপা পড়বি। হাঁটু জল তখন কোমরের দিকে উঠছে। সারা প্যান্ডেলটাই পরিণত হয়েছে একটা পুকুরে। কোনো মতে জল টপকে ভাঙা বাঁশ ত্রিপল সরিয়ে বের হয়ে এলাম। একটু পরেই প্যান্ডেলটা মরমর করে ভেঙে পড়ল। পুরো প্যান্ডেলটাই তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৃষ্টি তখনও সমানে চলেছে। সপ্তমীর দিনই আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গেল। শুধু বিসর্জনই নয়, সর্বনাশই ঘটে গেল। আবার আমরা ছোট করে পুজো শুরু করলাম আমাদের ক্লাবের ভিতর। ওখানটা বেশ উঁচু। এবার পটলার থিম পুজোর ভূত ঘাড়ে চেপেছিল। পটলা থিম নিয়ে মেতেছিল প্রাইজ পাওয়ার জন্যই। বিশাল প্যান্ডেল করেছিল ওই মাঠে,
যেটা আগে ছিল নিচু জলাশয় বা হোগলা বন। এখন কলকাতায় জনসংখ্যা বাড়ার ফলে ওই সব জমিও লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। সেই জমি এখন কর্পোরেশনের বিচিত্র নিকাশি ব্যবস্থার ফলে হাঁটু পর্যন্ত জলে ডুবছে। আমাদের ঠাকুরেরও এবার অকাল বিসর্জন হয়ে গেল। ফটিক বলল, কলিযুগে বিচিত্র সব ঘটনা ঘটে রে। হোঁতকা ওদিকে চুপচাপ বসেছিল। জামা প্যান্ট সব ভিজে গিয়েছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, ভিজে কাকের মতো চেহারা। হোঁতকা বলল, কেন? ফটিক বলল, রামচন্দ্র বসন্তকালের বদলে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন, আর পটলা অকালে বিসর্জন করে দিল মায়ের। গোবরা ফুট কাটল। খুবই অশুভ ব্যাপার। পটলার গ্রহযোগ খুবই গড়বড়ে। ওর কুষ্ঠিতে ছিল পুজোয় এমন ঘটবে, যেন এর চেয়ে খারাপ না হয়। আমরা দেখছি ওই ধ্বংসস্তূপের দিকে। এতক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। আমাদের প্যান্ডেল তখন ভাসমান, বাঁশ ত্রিপল তখন কাত হয়ে পড়েছে জলে, প্রতিমার সাজ পোশাক জলে ভেসে চলেছে, ঘট তখন জলের তলায়। আমি বললাম, বিপদের আর কিছু বাকি নেই, এখন আর কি হবে? বৃষ্টি কিছুটা কমেছে, জলস্রোত তখনও কলকল করে বয়ে চলেছে। এবার দেখলাম এদিক ওদিক থেকে কৌতূহলী জনতা এসে জুটেছে। এসেছে 11 বুলেটসের ছেলেরাও। তাদের প্রতিমার তেমন কোনো ক্ষতি হয়নি। শুভ বলল, এ কি থিম করলি রে পটলা, যে জলে ভেসে গেল? পটলা তখন চুপ হয়ে গিয়েছে। অবশ্য খবরটা পটলাদের বাড়িতে পৌঁছতেই এবার ওদের সরকার মশাই লোকজন নিয়ে হাজির হয়েছেন। মোবাইলে কথা বলছেন ডেকোরেটরসের সঙ্গে। আমরা যেন সপ্তাহের পর নীরব শ্মশানে বসে আছি। মুখ্য ভূমিকায় এখন সরকার মশাই আর তার কারখানার লোকজন। বৃষ্টি থামতেই এবার ডেকোরেটরসের লোক এসে ক্লাবের পাশে উঁচু জায়গায় ছোটোখাটো প্যান্ডেলও করে ফেলল। আর ঘণ্টা কয়েকের মধ্যে এসে পড়ল কুমোরটুলিতে পড়ে থাকা একটা ছোট্ট প্রতিমা। ভালো প্রতিমা আর নেই। আমরা এতক্ষণ ওই বিপর্যয়ের পর একেবারে হতাশ হয়ে বসেছিলাম। এবার এদের উদ্যোগ আয়োজন দেখে তেড়ে ফুঁড়ে উঠে হোঁতকা বলল, পটলা, বৃষ্টির সামনে আমাগোর লড়াই শেষ হয়নি, আবার ফাইট করতে হইব। পটলা এবার সরকার মশাইয়ের দিকে তাকালো। সরকার মশাই বললেন, বড় মা সব শুনে টুনে হুকুম দিয়েছেন নতুন প্যান্ডেল করে নতুন মূর্তি এনে আবার পুজোর ব্যবস্থা করতে হবে। মায়ের পুজোয় যেন কোনো ব্যাঘাত না হয়। পটলার মুখে যেন আবার হাসি ফুটল। নতুন প্রতিমা নামানো হচ্ছে ট্রাক থেকে। তখন জল অনেক কমে গিয়েছে। মেঘের ফাঁক দিয়ে বিকেলের সূর্যের সোনালি আভা পড়েছে বর্ষণসিক্ত গাছগাছালিতে ওই ধ্বংসস্তূপে। পটলাও তেড়ে ফুঁড়ে উঠল। গোবর্ধন জয়ধ্বনি দিল, দুর্গা মাতা কি জয়। এর মধ্যে ইলেকট্রিশিয়ানও এসে গিয়েছে। নতুন প্যান্ডেলের জাঁকজমক তেমন নেই, তবু সেখানে আলো জ্বলে উঠল। ঢাকিরা ওদিকে মুখ বুজে বসেছিল। পুজোর প্রথম দিনই এভাবে অকাল বিসর্জন হবে তা ওরাও ভাবেনি। ওরা ভাবছিল ওদের লোকসানের কথা। ওরাও এবার নতুন মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা হতে দেখে ঢাক ঢোল কাশি নিয়ে বাদ্যি শুরু করল। আশেপাশের লোকজনও অবাক হলো। তারা ভেবেছিল পঞ্চপাণ্ডব ক্লাবের অকাল বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু আবার নতুন প্রতিমা এনে যথারীতি পুজো শুরু করেছে দেখে এবার অনেকেই আসতে শুরু করল। কিছুক্ষণ আগে আমরা বাড়ি গিয়ে জামা প্যান্ট বদলে কিছু খেয়ে আবার মণ্ডপে এসেছি। পটলা বলল, না রে, থিম পুজো করে বাজে খরচটাই করেছি, এবার আসল পুজোই করব আমরা। ওই অকাল বর্ষণে এলাকার গরিব মানুষ, রাস্তার ধারে যারা ঝুপড়িতে থাকে, তাদের অবস্থা খুবই করুণ। এসব মানুষের জন্য পটলার ঠাকুরমার এবার ঢালাও অন্নবস্ত্রের ব্যবস্থা করেছেন। সারা মাঠ জুড়ে শুরু হয়েছে তাদের জন্য অন্নসত্র। অনেক মলিন সর্বহারার মুখে অন্নের ব্যবস্থা করেছেন ঠাকুমা। পুজোর কদিন ওদের আর অন্য চিন্তা করতে হবে না। তাই তারা কদিন এই আনন্দ উৎসবে সামিল হতে পেরেছে। ছোট অনাড়ম্বর মণ্ডপ, নেই থিমের সেই প্রচার, সেই অপার বর্ণবৈচিত্র্য,
সাবেকি একটা মাতৃমূর্তি। ওই হাজার সর্বহারার হাসির আভা যেন ফুটে উঠেছে ওই মূর্তিতে। পটলা বলল, মনে পড়ে সেই কবিতা, দ্বারে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ মলিন বিরস, তবে মিছে সহকার শাখা তবে মিছে মঙ্গল কলস। হোতকা বলল, না, মাঝে মাঝে তোর মাথায় ভালো আইডিয়া আসে, এবার নতুন স্টাইলে পুজো করছিস, এটা ভালোই। এবার আমরা কোনো পুরস্কার অবশ্য পাইনি, তবে একটা তৃপ্তির আভাস দেখেছি ওই হাজারো মানুষের চোখে মুখে। মনে হয় এটা ওই পুরস্কারের চেয়েও অনেক বড়। লেসন চ্যানেলে আজকে শুনলেন শক্তিপদ রাজগুরুর লেখা পটলার থিম পুজো।